আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক, আল ইতিসাম টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা 18 পর্বে বেশ কিছু শব্দ লিখেছি কোরআন মাজিদের। দেখুন, এখানে কোরআন মাজিদের বেশ কিছু শব্দ লেখা আছে। আমরা 18 পর্বে কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় মাঝের অবস্থা সম্পর্কে জানব। মাঝের অবস্থা সম্পর্কে এই বিষয়টা ভালো করে আমরা আয়ত্ত করব। সেটি হলো যে তেলাওয়াত করতে গিয়ে মাঝে কোন কোন জায়গাতে কিভাবে টান দিতে হবে, এই বিষয়টি আমরা খুব ভালো করে আয়ত্ত করব। আজকের পর্ব 18 পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো কি যে তেলাওয়াত করার সময় মাঝের অবস্থা কেমন হবে। প্রিয় দর্শক, দেখুন আমরা বেশ কিছু শব্দ লিখেছি, এই শব্দগুলোর বিষয়ে আপনাদেরকে অবগত করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটি বিষয় হলো যে টানের ক্ষেত্রটা এমন যে কোনো জায়গায় যদি বিশেষ করে এক আলিফ টান, মানে আমরা সংক্ষেপ টান, যেমন শুরুতে আমরা কারের বর্ণনা দিতে গিয়ে ওখানে বলেছিলাম যে কারকে আমরা দুই ভাগে ভাগ করব। সেখানে আমরা ভাগ করেছিলাম এভাবে যে একটা সংক্ষেপ কার আর একটা দীর্ঘকার। তো দীর্ঘকারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দীর্ঘকারে যদি আমরা টান বাতিল করে দিই, একটু টান না দিয়ে পড়ি, তখন সেখানে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। অর্থের পরিবর্তন হয়ে যাবে, শব্দের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য টানের বিষয়গুলো বিশেষ করে এক আলিফ মানে একটু সামান্য টেনে পড়তে হবে, এই বিষয়টা খুব ভালো করে আয়ত্ত করতে হবে। দেখুন, আমি শুরু থেকে বলছি। আমরা প্রথমে এখানে নিয়েছি বায়ের সাথে আলিফ নিয়েছি। তেলাওয়াত করার সময় মাঝের অবস্থাটা কেমন হবে এই বিষয়টা আপনাদের কাছে জানাচ্ছি। তেলাওয়াত করতে করতে মাঝে এমন একটা শব্দ এসেছে যে এই শুরুতে একটি বর্ণতে আকার আছে, তারপরে আলিফটা খালি আছে, তারপরের বর্ণের সাথে যুক্ত নাই, এককভাবে আছে। আলিফ তার ডানের বর্ণের সাথে এককভাবে আছে। আবার বলছি, দেখুন আমরা এখানে যদিও বা বর্ণ নিয়েছি, সেটা বা বর্ণ না হয়ে যে কোনো বর্ণ হতে পারে, তা হতে পারে, সা হতে পারে, জিম হতে পারে, যে কোনো বর্ণ হতে পারে। যে কোনো বর্ণের সাথে, যে কোনো বর্ণের ওপরে আকার যদি আসে, যে কোনো বর্ণের ওপরে আকার অর্থাৎ জবর আসে, জবরের পরে যদি আলিফটা আসে খালি অবস্থায়, এই জবর যদি আলিফের পরে কোনো বর্ণের সাথে যুক্ত না হয়, যে পরের বর্ণ তাসদিদ আছে অথবা জজম আছে, কোনো কিছু আছে, এমন কিছু থেকে যদি মুক্ত থাকে। আবার বলছে, দেখুন আলিফ যদি এই জবর যদি পরের বর্ণকে না ধরে, অর্থাৎ জবরের পরে আলিফ খালি থাকছে, খালি অবস্থায় যদি থাকে, তখন দীর্ঘ আকারে যেমন আমরা টান দিয়েছিলাম, খাড়া জবরে যেমন টান দিয়েছিলাম, ঠিক এখানেও ওই রকমই টান দিতে হবে। যেমন আমরা বা বর্ণকে নিয়েছি, বায়ের একক ধরবো কি বলছিলাম ব, তাহলে বয়ের আকার দিলে বা হয়। বায়ের পরে আলিফ আছে, দীর্ঘ আকারের টান হবে, যেমন আলিফ আছে উচ্চারণ হবে কেমন বা, একটু লম্বা টান হবে, এমন নয় বা বয়ে আকার বা, এমন নয়, টানটা কেমন হবে একটু লম্বা বা, এরকম হবে। দর্শক দেখুন, তাহলে আমরা বুঝালাম এইভাবে যে এই কার যদি আলিফের পরে কোনো বর্ণের সাথে যুক্ত না হয়, তার সাথে না নেই, সেটা জবর হোক, জজম হোক, তাসদিদ হোক, কোনো কিছুর সাথে যদি যুক্ত না হয়, মুক্ত থাকে, আলিফ যদি মুক্ত থাকে, এরকম খালি অবস্থায় থাকে, তখন টান হবে দীর্ঘ আকারের মতো, খাড়া জবরের মতো, একটু লম্বা টান হবে। আমরা কি পেলাম বা। এই একটি বিষয় গেল তেলাওয়াতের মাঝে। তারপরে দেখুন দ্বিতীয় বিষয় হলো, কোনো বর্ণে যদি এরকম জের থাকে, রসিকার থাকে, তার সাথেই যদি এরকম জজমওয়ালা ইয়া থাকে, জজমযুক্ত ইয়া থাকে। আবার ভালো করে বুঝুন, কোনো বর্ণে যদি রসিকার থাকে অর্থাৎ জের থাকে, এর সাথেই যদি ইয়া জজম থাকে, ইয়া জজম হয়ে গেলে তাহলে বুঝতে হবে যার পরের বর্ণে কি হচ্ছে না, যুক্ত হচ্ছে না, কারণ ইয়া তার সাথে যুক্ত হয়ে আছে, এটা নিয়ে অত চিন্তা হচ্ছে না। দর্শক বুঝতে পেরেছেন আপনি? আমরা বললাম যে ইয়া জজম হয়ে তো বায়ের সাথে লেগে আছে, তাহলে বা আর বা রসিকার আর কাউকে যুক্ত করছে না। তাহলে এতটুকু মাথায় রাখতে হবে, কোনো বর্ণে যদি রসিকার থাকে, এরপরে যদি ইয়া জজম থাকে, শর্ত হলো, ইয়া জজমকে টানার শর্ত হলো তার পূর্বে জের হতে হবে। ইয়া জজমকে টেনে পড়ার শর্ত হলো তার পূর্বে জের অর্থাৎ রসিকার হতে হবে। দেখুন আমরা উদাহরণ এসেছি, বায়ের অস্বীকার দিয়েছি, এখানে যে কোনো বর্ণ হতে পারে, আমরা বা বসিয়েছি, সেটা যে কোনো বর্ণ হতে পারে। তো আমরা বায়ের অস্বীকার দিয়েছি,
তার সাথে ইয়া যজম আছে, তার মানে টানটা হবে দীর্ঘিকারের মতো, একটু লম্বা হবে। উচ্চারণ কেমন হবে? বি। এমন নয় যে আমরা শুধুমাত্র বায়ের অস্বীকার বসিয়েছি, উচ্চারণ কি হবে? বি। বায়ের অস্বীকার বসালে, জের বসালে উচ্চারণ বি। কিন্তু এখানে আমরা শর্ত জুড়ে দিলাম যে বায়ের অস্বীকারের পরে যদি ইয়া যজম থাকে, তেলাওয়াতের মাঝে যখন তেলাওয়াত করছি, তেলাওয়াত করতে করতে এসে পেলাম যে বায়ের অস্বীকার মানে যে কোনো বর্ণের অস্বীকার, তার পরের বর্ণে কি আছে? ইয়া যজম আছে, তখন টান একটু লম্বা হবে। উচ্চারণ কেমন হবে? বি। ধরে নিন এখানে যে কোনো বর্ণ হতে পারে, যে কোনো বর্ণ, জিম, জিমের অস্বীকার, এরপরে মনে করেন ইয়া যজম আছে, উচ্চারণ কেমন হবে? জি। একই নিয়ম, যে বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত একই নিয়ম। তাহলে আমরা পেলাম রসিকারের পরে ইয়া যজম। শর্ত হলো ইয়া যজমের পূর্বে জের রসিকার হওয়া, তাহলে টান একটু লম্বা দিয়ে পড়তে হবে তেলাওয়াতের মাঝে। এরপরে দেখুন আমরা রসুকার বসিয়েছি, তারপরে ওয়াও যজম নিয়েছি। এটা মাথায় রাখতে হবে যে ওয়াও যজমের পূর্বে পেশ যদি হয়, অর্থাৎ কোনো বর্ণে পেশ হয়েছে তারপরে ওয়াও যজম আছে তার সাথেই, কোনো বর্ণে রসুকার পেশ যাকে বলছি, যে রসুকার হয়েছে, পেশ হয়েছে, তার পরের বর্ণ যদি এরকম ওয়াও যজমওয়ালা হয়, তখন মাথায় রাখতে হবে যে এখানে টান হবে দীর্ঘকার। আমরা পড়েছিলাম দীর্ঘকারের মতো, রসুকার, দীর্ঘকার, এরকম আমরা আলাদা করে দিয়েছিলাম কারগুলোকে। তো টান এরকম লম্বা হবে কি? বায়ের অসুকার বসিয়েছি বু, এরপরে ওয়াও যজম আছে, তাহলে ওয়াও যজম দেখলে টান হবে একটু লম্বা। উচ্চারণ কেমন হবে? বু। প্রিয় দর্শক বুঝতে পারছেন? ওয়াও যজমের পূর্বে পেশ হতে হবে, তাহলে টান লম্বা হবে। তিনটা বর্ণের জন্য তিনটা শর্ত। দেখুন আমরা প্রথমে আলিফ নিলাম, আলিফের জন্য তার পূর্বে শর্ত হলো জবর থাকা, তাহলে টান লম্বা হবে। তারপরে দেখুন ইয়া যজম আছে, ইয়া যজমের পূর্বে জের থাকা, তাহলে টান একটু লম্বা হবে। এরপরে দেখুন ওয়াও যজম আছে, ওয়াও যজমের পূর্বে পেশ থাকা, তাহলে টান একটু লম্বা হবে। তিনটি বর্ণের জন্য তিনটি ভিন্ন ভিন্ন নিয়ম। আলিফের পূর্বে জবর, ইয়া যজমের পূর্বে জের, আর ওয়াও যজমের পূর্বে পেশ। তেলাওয়াতের মাঝে এরকম পেয়ে গেলে টান একটু লম্বা করে দিতে হবে। উচ্চারণ কেমন হবে? বা। এটার সংক্ষেপ হলো কি? বা। শর্ত কি পেয়েছি? জবরের পরে আলিফ পেয়েছি, শর্ত চলে এসেছে, মিলে গেছে, যার কারণে টান হবে কি? একটু লম্বা, বা। এরপরে আমরা এখানে টান দিব কি? বি। শর্ত কি? ইয়া যজমের পূর্বে আমরা জের পেয়ে গেছি, যার কারণে টান লম্বা দিচ্ছি। এখানে আমরা সংক্ষেপ করি না কেন? সংক্ষেপ হলে কেমন হতো? বি হতো। তো আমরা এখানে টান দিলাম কেন? ইয়া যজম আছে, তার পূর্বে জের আছে, যার কারণে আমরা টান একটু লম্বা দিয়ে বলছি বি। এরপরে দেখুন ওয়াও যজম পেয়ে গেছি, ওয়াও যজমের পূর্বে কি আছে? পেশ আছে। শর্ত কি? ওয়াও যজমের পূর্বে পেশ হওয়া, তাহলে টান কি হবে? লম্বা হবে, বু। সংক্ষেপ কেমন? বু। ওয়াও যজম না থাকলে শুধু যদি বায়ে মানে বয়ের ওপরে রসকার হতো, তাহলে উচ্চারণ সংক্ষেপ হতো, ছোট হতো, বয়ের রসকার বু। কিন্তু শর্তের সাথে মিলে যাওয়ার কারণে টান একটু লম্বা হবে তেলাওয়াতের মাঝে। উচ্চারণ কেমন হবে? বু। একটি বিষয় পেলাম। এরপরে দেখুন প্রিয় দর্শক, আমরা এখানে দুইটি শব্দ লিখেছি, দুইটি শব্দ। এই যে দেখছেন একটা শব্দ আমরা লিখেছি, পরে একটা শব্দ লিখেছি। দেখুন তেলাওয়াত করার সময়ে যদি এই যে ওপরে আমরা একটা চিকন দাগ বাঁকা করে দিয়েছি, বাঁকা করে দিয়েছি, দেখুন তো ভালো করে চিনতে পারছেন কিনা? এই যে দাগটা আমরা দিলাম, এই যে এইরকম এইরকম চিকন দাগ আমরা এখানে বসিয়েছি, এরকম চিকন দাগ বাঁকা করে বসিয়েছি। এতটুক মাথায় রাখতে হবে যে চিকন দাগ যদি, চিকন টান যদি কোনো বর্ণের ওপরে থাকে, চিকন টান, চিকন দাগ যদি কোনো বর্ণের ওপরে থাকে, তখন সেই বর্ণের পূর্বের আকারকে, সেই বর্ণের পূর্বের আকারকে, অর্থাৎ আমরা এখানে ওয়াও যজমের ওপরে দাগটা দিয়েছি, ছোট্ট টানটা দিয়েছি বাঁকা করে, তার পূর্বের বর্ণে রসকার আছে, এই রসকারকে টানতে হবে 3 আলিফ, মানে একটু লম্বা। আমরা 1 আলিফ টান দিলাম, দীর্ঘকারে টান দিলাম, বা, বি, বু। তো এইখানে টানটা পেয়েছি চিকন দাগের, অর্থাৎ আমরা বললাম যে এরকম চিকন দাগ হলে বা, বি, বু, একে যেমন টান দিয়েছি, ওটা টানটা হয়ে যাবে তখন 3 গুণ বেশি। চিকন দাগ চলে আসলে
টানের পরিমাণটা হবে কেমন? 3 গুণ বেশি। আর শর্ত বললাম কি, এরকম কোনো বর্ণের ওপরে চিকন দাগ হলে তার পূর্বের কারকে, পূর্বের কারকে 3 গুণ টেনে পড়তে হবে। দেখুন এখানে আমরা লামের অসুকার বসিয়েছি, তাহলে উচ্চারণ কেমন হবে? লু 3 আলিফ, মানে 3 গুণ বেশি দিতে হবে, লু এরকম করে দিতে হবে। দর্শক বুঝতে পারছেন আপনি? দেখুন প্রথমে আমরা কফ বর্ণ নিয়েছি, কফের পাশেই কিন্তু আমরা আলিফ দিয়েছি। দেখুন তো আপনি বুঝতে পারছেন কিনা? কফটা আমরা বলেছিলাম মোটা বর্ণ, আকার আসলে তার আকার উচ্চারিত হবে না। মোটা বর্ণ হওয়ার কারণে তার এককটাকে উচ্চারণ করতে হবে এবং মোটা করে উচ্চারণ করতে হবে। দেখুন কফের সাথে আমরা আলিফ বসিয়েছি, এই যে দেখুন তো বায়ের সাথে আলিফ খালি আছে, এখানে কফের সাথে আলিফ খালি আছে, তার মানে টান একটু দীর্ঘ হবে। দেখুন ক। এরপরে দেখুন আমরা লামের উপর রসুকার বসিয়েছি, তার সাথে ওয়াও হসন্ত আকারে যোগ আছে লামের সাথে, আর লাম ওয়ের উপরে কি আছে? টানটা চিকন আছে, বাঁকা করে চিকন একটা টান দিয়েছি, এই বর্ণের ওয়াও জজমের উপর আছে। শর্ত হলো কি, ওয়াও জজম অথবা যে কোনো বর্ণের উপর এরকম চিকন টান থাকলে তার পূর্বের কারকে 3 গুণ টেনে পড়তে হবে। তাহলে আমরা প্রথমে পেলাম ক, এরপরে পেলাম লু, তাহলে লুকে আমরা 3 গুণ টানবো, লু। উচ্চারণ কেমন হলো দর্শক? দেখুন খুবই মজার ব্যাপার, খুবই সুন্দর। দেখুন কলু, এটা আপনি আপনার মতো করে বলতে পারেন, আবার পৃথিবীর বিশ্ববিখ্যাত সম্মানিত যারা কারিগণ তেলাওয়াত করেন তাদের মতো আপনি সুন্দর ঢেউ দিয়ে তেলাওয়াত করতে পারেন, খুবই সুন্দর করে, চমৎকার করে। দেখুন কলু। এরপরে দেখুন আলিফের উপরে আমরা দীর্ঘ কার বসিয়েছি, উচ্চারণ হবে একটু লম্বা আ। এরপরে ময়ের উপর আমরা আকার বসিয়েছি, উচ্চারণ হবে মা। এরপরে দন্তান্ন অর্থাৎ নুন বর্ণের উপরে তাসদিদ বসিয়েছি, তার উপরে আমরা আকার বসিয়েছি, তার মানে মিম এসে নুনকে ধরবে মান, এরপরে নুনে আকার না। তারপরে দেখুন দর্শক আলিফটা খালি আছে, তার মানে আপনি বুঝতে পেরেছেন যে জবরের পরে আলিফ যদি খালি থাকে তাহলে টান হবে একটু লম্বা। এই যে বায়ের উপরে আমরা দিয়েছি আকার, তারপর আলিফ খালি আছে, এখানে নুনের উপর আমরা আকার বসিয়েছি, তারপর আলিফ কি আছে? খালি আছে, তাহলে টান একটু লম্বা হবে। প্রিয় দর্শক তাহলে কেমন হচ্ছে? আমান্না, এই যে নুনে আমরা একটু ধরলাম, নাকের ভিতরে আওয়াজ নিয়ে গেলাম। কেন? আমি বলেছিলাম তাসদিদের আলোচনার মধ্যে যে এমন দুটি বর্ণ আছে, দুইটি বর্ণ উচ্চারণ করার ক্ষেত্রেও আকার দিয়ে কার যোগে এবং এককভাবে উচ্চারণ করলে তার আওয়াজটা নাকে যাবে। তো তাসদিদ পেলে আমরা বলেছিলাম যে নুন এবং মিমের উপরে তাসদিদ হলে বলেছিলাম যে গুন্না হয় এবং গুন্না বের হয় নাক দিয়ে, আর একে বলেছিলাম ওয়াজিব গুন্না। প্রিয় দর্শক তাহলে এখানে নুনের উপরে তাসদিদ আছে, এরপরে আলিফ খালি আছে, উচ্চারণ হবে, এখানে গুন্না হবে, এখানে টান হবে। দেখুন আমান্না, আমরা দুইটি শব্দকে একসঙ্গে পড়ি, বলুন ক্বালু আমান্না। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর করে বলতে পারছেন। আরেকবার পড়ুন, আরেকবার বলুন ক্বালু আমান্না। মাশাআল্লাহ, খুব সুন্দর। প্রিয় দর্শক দেখুন আমরা এখানে একটি বড় শব্দ নিয়েছি, এই শব্দের ভিতরে দেখুন একটা টান আছে, বড় দাগ দেয়া আছে। দেখুন আমরা যে বড় টানটা বসিয়েছি তার মানে এবার টানের পরিমাণটা হবে 4 গুণ বেশি। এর আগে আমরা পড়লাম, এখানে পড়লাম 3 গুণ দিয়ে, আর এই 3টি শব্দে পড়লাম 1 গুণ, মানে একবার টানতে হবে, এক আলিফ, মানে একটু লম্বা করতে হবে, বা বি বু। এখানে পড়লাম ক্বালু আমান্না। এখন এই শব্দে এসে মোটা দাগ, বড় দাগ দিয়েছি, বড় টান বসিয়েছি, তার মানে বুঝতে হবে টানের পরিমাণটা হবে এবার 4 গুণ বেশি। প্রিয় দর্শক দেখুন আমরা এখান থেকে পড়ে আসি, শুরু থেকে ওয়ায়ের ওপরে আকার বসিয়েছি ওয়া, লাম এসে আমরা দেখুন এখানে 2টি বর্ণ লিখেছি, লামের সাথে আলিফ বসিয়েছি, মানে একে বলে লাম আলিফ। লামের সাথে আলিফ এইভাবে লিখলে একে বলে লাম আলিফ। লামের আকার ধরেছে সরাসরি এসে দেখুন দদকে, মাঝে কয়টি বাদ গেল? দেখুন আলিফ বাদ গেল, পরের আলিফ বাদ গেল, তারপরে লাম বাদ গেল, তাহলে এইখানে এতগুলো বর্ণ বাদ চলে গেল, সরাসরি এসে ধরলো কাকে?
এই তাসদিদকে কেমন হবে, লামের আকার এসে ধরছে দদকে, উচ্চারণ হবে লাউ, জিহ্বার গোড়ার দুই সাইড উপরের মাড়ির সাথে লাগাতে হবে, লাগিয়ে উচ্চারণ করতে হবে লাউ। দেখুন লাউ, এরপরে উচ্চারণ হবে ব। বলছিলাম যেই বর্ণের উপরে মোটা চিহ্ন থাকবে, মোটা দাগ থাকবে, তার পূর্বের কারকে, পূর্বের কার, পূর্বের বর্ণ না কিন্তু পূর্বের কার, মানে এখানে আমরা কার বসিয়েছি আকার, সেটা হতে পারে রসিকার কোনো শব্দে গিয়ে, সেটা হতে পারে কোনো শব্দে গিয়ে আবার রসকার হতে পারে। তা আমরা এখানে আকার নিয়েছি, আমরা আকারকে টান দেব। তাহলে ওয়া এর ওপর ওয়া আকার বসিয়েছি, ওয়া, লামের ওপর আকার লা, লা এসে ধরবে দদকে লাউ। এরপরে মোটা বর্ণ, মোটা টান আছে, একে টান দিতে হবে 4 গুণ বেশি। আলিফের উপর আমরা মোটা চিহ্ন বসেছি, আর টান দিতে হবে তার পূর্বের আকারকে। দেখুন দ, দ বলে শেষ করে দিলে হবে না, দ এসে ধরেছে আবার লামের তাসদিদকে। দেখুন দল, দল। এরপরে দেখুন লয়ের অস্বীকার বসিয়েছি, এরপরে ইয়া যজম আছে। দেখুন এই যে রসিকার ইয়া যজম, এই দেখুন রসিকার ইয়া যজম, লি বলিনা, নুনের ওপর আমরা আকার বসিয়েছি, উচ্চারণ হবে কেমন না, বলিনা। প্রিয় দর্শক, শব্দটি একবার পড়ি আমরা, ওয়ালা, বলুন ওয়ালাদ্দাল্লিনা। তাহলে আমরা টান পেলাম কয় গুণ, 4 গুণ। এখানে 3 গুণ টান দিলাম চিকন দাগ থাকলে, আর এখানে 4 গুণ টান দিব। তেলাওয়াতের মাঝে যদি এরকম চিকন এবং মোটা চিহ্ন পেয়ে যায়, তখন সরাসরি 3 আলিফ, চিকন দাগ থাকলে 3 আলিফ, আর মোটা দাগ থাকলে 4 আলিফ টান দিতে হবে। আপনার জন্য ভারী করছি না যে এটার এই নিয়ম, এটার এই নিয়ম, পৃথক পৃথক করে দিচ্ছি না। শুধু এতটুকু মাথায় রাখবেন, চিকন দাগ থাকলে 3 আলিফ, এবং মোটা দাগ থাকলে, এরকম মোটা দাগ থাকলে 4 আলিফ টান। তাহলে তেলাওয়াতের মাঝের অবস্থা আমরা জানলাম। প্রিয় দর্শক, শব্দগুলো আমরা খুব সুন্দর করে পড়লাম। যে শব্দের ভিতরে যদি চিকন দাগ থাকে তাহলে 3 আলিফ, আর যদি 4 আলিফ মানে মোটা দাগ থাকে তাহলে 4 গুণ টান দিতে হবে। আর এটার বিষয়ে আমরা ভালো করে বুঝিয়ে দিলাম যে তেলাওয়াতের ভিতরে তেলাওয়াত করার সময় এরকম এই 3টি নিয়মের, 3টি বর্ণের, যেমন আলিফ শিখলাম, ইয়া যজম শিখলাম, ওয়াও যজম শিখলাম, এর 3টির পৃথক পৃথক আমরা নিয়ম বললাম। এরকম শর্ত যদি আমরা পেয়ে যাই তেলাওয়াতের ভিতরে তেলাওয়াত করার সময়, তখন আমরা সেভাবে টান দিয়ে পড়ব। প্রিয় দর্শক, আজকের এই 18 পর্বে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকলেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং 19 পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।